না, ভাতাজীবী বলুন, পরজীবী বলুন, টাকা লোভী বলুন, এই বুদ্ধিজীবী কথাটা বলবেন না, কারণ বুদ্ধি আগেই সরকারের বদলের প্রয়োজন। এই সরকারের বদল ছাড়া আজকে আমরা আবার মানুষের কাছে আপনাদের দ্বারা আমরা আহ্বান করতে চাই, আপনারা যখন 2026-এ ভোট দেবেন, আপনারা যখন ওই ভোটের বোতামটা টিপবেন, মনে রাখবেন যদি তৃণমূলে দেন, ওই অভয়ার রক্ত প্রত্যেকের হাতে লেগে থাকবে। কারণ যেভাবে এই পশ্চিমবঙ্গের মানুষ কোথাও সুরক্ষিত নেই, যতদিন পর্যন্ত মমতা ব্যানার্জির রাজত্ব চলবে ততদিন পর্যন্ত। দেখুন, সিএইচওরা এখানে করছে বা করবে এটাই স্বাভাবিক। এই রাজ্যে যারা ডিএ পাওয়ার কথা ডিএ পায় না, যারা কাজ করে, এই যে আশাকর্মী বা অন্যান্যরা যারা কেন্দ্রের প্রকল্পের সাথেও যুক্ত, কেন্দ্র তাদের মাইনে বহন করে, সেক্ষেত্রেও আমরা দেখেছি মিড ডে মিল বলুন, সেলফ হেল্প গ্রুপ বলুন, বিভিন্ন ক্ষেত্রে যে সহযোগিতাকে সেগুলোকেও এরা নিজেদের পার্টিবাজির কাজে, এই ভাষাটাই ব্যবহার করতে হয়, তাতেই কাজে লাগায়। যখন তাদের জমায়েতের প্রয়োজন হয়, যখন অন্য কোনো কিছু বিষয়, এই যে পাড়ায় সমস্যা সমাধান, এইগুলো দুয়ারে সরকার, বিভিন্ন নিজেদের প্রকল্পে এদেরকে বিভিন্নভাবে কাজে লাগিয়ে এদের রক্ত চুষে নিতে চাইছে এই রক্তখেকো সরকার। শুধু খুন, মার্ডার, ধর্ষণ নয়, সাধারণ যারা সরকারি কর্মী তাদের ওপরেও এইরকম নারকীয় অত্যাচার চালাচ্ছে বলেই আজকে একটা 4 বছরের বাচ্চা রেখে এই ওয়ার্ক প্রেশারের জন্য সে মারা গেছে, সেই নোটিশ সুসাইড নোট লিখে সে মারা গেছে। ভাবুন তাহলে কতটা, মানে কিরকম লোড পড়লে যে তাকে মৃত্যুর পথটা তাকে বেছে নিতে হয়েছে তার 4 বছরের বাচ্চা রেখে। তার মানে এই সরকার যে কতটা নির্যাতন করতে পারে, কতটা নির্যাতিত সরকার, মানে প্রত্যেকটা ক্ষেত্রে, মহিলা থেকে মানে শিশু থেকে আজকে বিভিন্ন ক্ষেত্রে আমরা এই এসএইচ আর সিএইচ আর এদের থেকে, বা মিড ডে মিলে যারা কাজ করছে তাদের থেকে, বা যারা আশাকর্মী আছে তাদের থেকে, বিভিন্ন ক্ষেত্রে, বা স্বনির্ভর গোষ্ঠীগুলোকে যেখান থেকে কেন্দ্র সরকার সম্পূর্ণরূপে হেল্প করছে, সেখানেও আমরা দেখেছি যে বিভিন্ন লোন থেকে, বিভিন্ন সরকারি সাহায্য থেকে, সেক্ষেত্রেও তারা তার সুবিধা নিয়ে এদেরকে ব্যবহার করছে। দেখা গেছে যে সাইকেলের মিস্ত্রি ছিল, তার 3 তলা বাড়ি, ইডি তদন্ত করে প্রায় লাখ লাখ টাকা পেয়েছে জহিরুলের বাড়ি। কি করতেন তিনি? যার সাইকেলের দোকান, তিনি কি করতেন? নিশ্চয়ই তৃণমূল। তো স্বভাবতই তৃণমূল করলে সে সাইকেলই চালাক আর সে এমনি ঘুরেই বেড়াক, তার কোটি কোটি টাকা হবে, এটাই তো নিয়ম। কারণ তৃণমূল মানে বিনা পুঁজির ব্যবসা। তো বিনা পুঁজির ব্যবসা মানে তৃণমূল, সেখানে পুঁজিও লাগে না, সেখানে সামান্য বা অসামান্যেরও কোনো ব্যাপার নেই। তৃণমূল করলেই এই ধরনের উন্নতি বা এই ধরনের সম্পত্তি, এই ধরনের টাকা, এটা হবে, এটাই স্বাভাবিক, আর এইটা মানেই তৃণমূল। বালি পাচারও করতে, প্রায় 12 লক্ষ টাকা পাওয়া গেছে তার বাড়ি থেকে। বালি পাচার, সোনা পাচার, গরু পাচার, চাকরি চুরি, পৌরসভার চাকরি চুরি, আর তাছাড়া আপনারা দেখেছেন যে যেভাবে আমাদের এই যে 26,000 যে চাকরি প্রার্থী, মেধাবী ছাত্র, যারা পড়াশোনা করলো, যারা পরীক্ষা দিল, মেধা তালিকায় নাম উঠলো, তারা চাকরি করলো, কেবলমাত্র এই সরকারের চুরির জন্য যে নাম দিয়েছে 1806 জনের, তো এই নামগুলো যথেষ্ট? কত নাম আছে আপনারা ভাবুন এই কেলেঙ্কারির মধ্যে, যাদের নাম এরা প্রকাশ করছে না, এবং তারা প্রত্যেকে তৃণমূল। তৃণমূল মানে চোর, আর চোর মানে তৃণমূল। তৃণমূলের সাথে আপাদমস্তক মিলে রয়েছে যারা, তারাই হচ্ছে চোর, এবং তারাই হচ্ছে এই সরকারের যারা প্রতিনিধিত্ব করছে, যারা নেতৃত্ব দিচ্ছে, এবং এদের এই গুন্ডা বাহিনী। ফের নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। হরিদেবপুরে গণধর্ষণ হয়েছে, শোনা গেছে যে যারা ছিল তারা তৃণমূলের কর্মী। দেখুন, তৃণমূলের কর্মীরা এতটা সাহস এই কারণেই পাচ্ছে, কারণ আমরা দেখেছি যে কোনো ধর্ষণকাণ্ডের সাথেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে, মিনিমাম যেগুলো ধর্ষণকাণ্ডের সাথে যুক্ত নয় তৃণমূল, সেখানে কিন্তু দোষীদের শাস্তি হচ্ছে, যেখানে, কারণ ম্যাক্সিমাম জায়গায় দোষী হচ্ছে তৃণমূল, এবং সেখানে এই পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে এই সরকার সমস্ত তথ্য প্রমাণকে লোপাট করে
এই ধরনের যারা খুন করছে, যারা ধর্ষণ করছে, তাদের বাঁচাতে চাইছে সরকার। তো স্বভাবতই সরকারের হাত, দিদিমণির হাত যদি এই ধরনের রেপিস্টদের মাথায় থাকে বা এই খুনিদের মাথায় থাকে, তারা তো উৎসাহিত হবেই, এতে অসুবিধা কোথায়? তো এই জন্য আগেই সরকারের বদলের প্রয়োজন। এই সরকারের বদল ছাড়া আজকে আমরা আবার মানুষের কাছে আপনাদের দ্বারা আমরা আহ্বান করতে চাই, আপনারা যখন 2026-এ ভোট দেবেন, আপনারা যখন ওই ভোটের বোতামটা টিপবেন, মনে রাখবেন যদি তৃণমূলে দেন, ওই অভয়ার রক্ত প্রত্যেকের হাতে লেগে থাকবে। কারণ যেভাবে এই সরকার অভয়ার তথ্য প্রমাণকে লোপাট করে, শুধু অভয়া মানে আরজি করের অভয়া নয়, আমরা কসবার অভয়ার কথাও বলছি, আমরা মালদার কথাও বলছি, আমরা দার্জিলিং এর কথাও বলছি, আমরা বিভিন্ন জায়গায় যে অভয়াররা মারা যাচ্ছে, খুন হচ্ছে, রেপ হচ্ছে, তাদের যে কথা মনে করে অন্তত এবারের ভোটটা আপনারা, মায়েরা অন্তত আমরা বলবো, আর কিন্তু তৃণমূলকে নয়, যুব সমাজকে বলবো যারা রাস্তায় বসে রয়েছেন, আপনাদের চাকরি চুরি করছে, সাধারণ মানুষকে বলবো 2011 থেকে ভুল বুঝিয়ে যেভাবে আপনাদের প্রতারণা করেছে, একের পর এক বিভিন্ন প্রকল্প থেকে 100 দিনের কাজ বলুন, মিড ডে মিল বলুন, আজকে গ্রাম সড়ক যোজনা বলুন, স্বচ্ছ ভারত অভিযানের নির্মল বাংলা বলুন, অর্থাৎ টয়লেট যেটা একদম প্রান্তিক মানুষের প্রয়োজন, সেটাকেও পর্যন্ত এই সরকার চুরি করেছে। তো আপনাদের প্রতারণা থেকে বাঁচতে গেলে ভোটটা এবার বিজেপিকে, ভোটটা এবারে বুঝে শুনে, এবং সত্যিকারের যদি পশ্চিমবঙ্গের পরিবর্তন চান, তাহলে নিজেরাও আপনারা এবারে অন্তত একটু ঘুরে দাঁড়ান, নিজেরা চিন্তা করুন যে এই পশ্চিমবঙ্গে আপনারা সবাই সুরক্ষিত কিনা। মালদার চাচল কলেজের টিএমসি নেতারা তারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর ছবির সাথে রবীন্দ্রনাথের ছবি জ্বালিয়ে দিয়ে, না, ওনারা বলেন না বাংলা রশ্মিতা, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভেঙে ফেললেন, রবীন্দ্রনাথ ঠাকুরের তার ছবি জ্বালিয়ে দিচ্ছেন, তো এটাই তো বাংলা রশ্মিতা, এটাই তো শেখাচ্ছেন দিদিমণি। আর এরপরেই তিনি বাংলা রশ্মিতার কথা তিনি তুলে ধরছেন যে যাদেরকে তিনি ভোটার আই কার্ড দিয়ে, ভুয়ো ভোটার আই কার্ড, ভুয়ো ভোটার আধার কার্ড করিয়ে দিয়ে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন পরিযায়ী শ্রমিক হিসাবে, যে আবার প্রয়োজনে যে 5,000 টাকা করে পরিযায়ী শ্রমিককে দেবেন বলছেন না, তাদেরকে আবার ডাকবেন, ওই ভাড়া দিয়ে নিয়ে আসবেন, এই ভুয়ো ভোটারটা ভোট দেবেন বলে। তো উনি যে এখানে চক্র তৈরি করেছেন এই বাংলা বাঙালিকে নিয়ে, অর্থাৎ বাংলা বাঙালির নাম করে এই পশ্চিমবঙ্গকে যে পশ্চিম বাংলাদেশ বানাবার চেষ্টা করছেন উনি, সেটা কিন্তু এই বাংলার মানুষ মেনে নেবেন না। তো সেই জন্য আমরা বলতে চাই, এই বাংলার অস্মিতা যদি কাউকে রক্ষা করতে হয় বা কেউ যদি রক্ষা করে থাকে, তার নাম ভারতীয় জনতা পার্টি, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাংলা, যিনি বাংলার অস্মিতার কথা ভেবেছেন, যিনি বাঙালির কথা ভেবেছেন, সেই দলটাই যথেষ্ট বাংলা এবং বাঙালির অস্মিতার কথা ভাবার জন্য। এই তৃণমূলীরাই তো মানে গান্ধী মূর্তির পাদদেশে কয়েকদিন ভাষা মঞ্চ ভাঙা নিয়ে মানে অভিযোগ করছিল, তাহলে এদের লোকেরাই আবার রবীন্দ্রনাথকে অপমান করছে। দেখুন, এরা তো রবীন্দ্রনাথ কেন, এরা তো এই পশ্চিমবঙ্গে, আপনারা দেখুন এরা অপমান করেনি কাকে? আজকে রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, আজকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এবং আমরা দেখেছি বিবেকানন্দ বিভিন্ন বড় বড় মনীষীদের সাথে মমতা ব্যানার্জির ছবি নিয়ে একসাথে যাওয়া, মমতা ব্যানার্জিকে সারদা মায়ের সাথে তুলনা করে বিভিন্ন ধরনের কথা বলা। তো এরা বাংলার অস্মিতা বলতে কি বোঝে, বাংলার অস্মিতা কাকে বলে, অ্যাকচুয়ালি হচ্ছে এটা হচ্ছে চোরেদের অস্মিতা, মানে চোরেদের যে গঠবন্ধন, এনডি জোট, এটাকে ঠিক রাখতে গেলে মার্কেটে কিছু নিয়ে আসতে হবে, সেই জন্য বাংলার অস্মিতাটাকে নিয়ে এসছে। কিন্তু মানুষ এই বাংলার অস্মিতা যে মমতা ব্যানার্জি রক্ষা করতে পারেননি, তাতে যে তিনি ফেলিওর, সেটা 100% কেউ না বুঝুক, অন্তত পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছে। বিভিন্ন রাজ্য থেকে প্রার্থীরা এসে এসএসসি পরীক্ষায় যোগ দিচ্ছে, সেই নিয়ে কিছু মিডিয়া এবং তৃণমূল কংগ্রেসরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করছে। দেখুন, অন্য রাজ্যে হলেও এখানে আমি জানি না যে এখানে কত এসছে, প্রায় 10%। 10% এসছে না, যখন অন্য জায়গায় হবে দেখবেন প্রায় পশ্চিমবঙ্গ থেকে 40% যাবে, আমরা সেটা পরে দেখাবো। তো এগুলো একটা তৈরি করা প্রোপাগান্ডা, এবং আমার মনে হয় এই এসএসসিটা কেন নেওয়া হয়েছে বা কি কারণে নেওয়া হচ্ছে এটা আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে উনারা যেটা হওয়ার কথা সেটা হয়েছে, আর কি হয়েছে বা কি না হয়েছে, যেটা এটা যেহেতু পরীক্ষাটা অল ওভার রয়েছে, তো সেখানে কেউ আসতেই পারে, কিন্তু আমাদের দেখার কথা কেউ পরীক্ষা দিতে এখানে আসছে মানে এখানে বাংলার যারা রয়েছে তারাই চাকরি পাচ্ছে না, তারা এসে করবেটা কি? এখানে বাংলায় যারা মেধা তালিকায় নাম উঠেছিল তারাই আজকে রাস্তায় বসে রয়েছে। তা আজকে যারা উত্তরপ্রদেশ বা অন্য জায়গা থেকে যে ভরসায় আসছে, সেই ভরসায় যে তাদের ছাই পড়বে সেটা তো তারা বুঝতেই পারবে। বা আমরা জানি না
যে বিহার থেকে এসছে, উত্তরপ্রদেশ থেকে এসছে না তারা এখানকারই বাসিন্দা, তারা এখানে পরীক্ষা দিতে এসছে, সেটা আমারও সঠিকভাবে জানা নেই। আর যদি এসেও থাকে আমি বলবো আপনার যে পরিস্থিতি রয়েছে, আপনি নিজের বাংলার মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে মেধা তালিকায় নাম ওঠার পরে তাদের চাকরি দিতে পারেননি, তাদের সুরক্ষা দিতে পারেননি, আপনি অন্য জায়গার সুরক্ষা কোথায় দেবেন? এখান থেকে বাইরে যারা যায় তারা কিন্তু চাকরি পায়। কোথাও এরকম হয়নি যে পরীক্ষা দেওয়ার পরে, মেধা তালিকায় নাম ওঠার পরে তারা রাস্তায় বসতে হয়েছে অন্য রাজ্যে গিয়ে, যেটা আমাদের রাজ্যে হয়। সেই জন্য এইসব গল্প দেখিয়ে মানুষকে আর ভুল বোঝানো যাবে না। কালকে একজন পরীক্ষার্থী অভিযোগ করেছেন যে কয়েকজনকে নাকি পরীক্ষা শুরুর আগে উত্তরপত্র দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো স্বাভাবিক। একবার যেখানে ঘুঘুর বাসা তৈরি হয়, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। স্বয়ং এসএসসি প্রথম থেকে একদম এখানে মুখ্যমন্ত্রী থেকে, শিক্ষামন্ত্রী থেকে, এসএসসি থেকে প্রত্যেকে এই দুর্নীতির সাথে যুক্ত। তো এই দুর্নীতিকে বারবার নতুন পোস্ট ক্রিয়েট করে কাদের চাকরি দেওয়ার কথা বলা হচ্ছিল? তো এটা যে দুর্নীতি হবে এটা তো একদম আয়নার মতো পরিষ্কার, শুধু একটু ওয়েট করুন না, ক্রমাগত প্রকাশ্য আপনি দেখতে পাবেন কি কিভাবে চুরি হয়েছে। আটকানো যাবে না এই চুরি, কারণ এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এটাকে আটকানো যায় না। গতকাল শিক্ষকরা বলছিলেন যে সরকারের পাপ ধুতে হচ্ছে আমাদের। হ্যাঁ, স্বাভাবিক। সরকার একের পর এক চুরি করছে, আর তার খেসারত দিতে হচ্ছে সাধারণ আমাদের খেটে খাওয়া বাংলা বাঙালির যারা মেধা, তাদেরকে তাদেরকে লাথি খেতে হচ্ছে, তাদেরকে পুলিশ কামড়ে দিচ্ছে, তাদের নামে কেস দিচ্ছে, তারা দিনের পর দিন পরিবার ছেড়ে রাস্তায় বসছে শুধু আন্দোলনের জন্য, নিজেদের অধিকারের জন্য, নিজেদের রোজগারের জন্য, নিজেদের মেধার জন্য। বিধানসভায় যে 3 দিন ব্যাপী অধিবেশন চলেছে সেখানে দেখা গেছে বারবার বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। দেখুন, এটাই তো মানে এই সরকারের কাজ, বিরোধীদের কণ্ঠ রোধ করা। দিদিমণি বলছিলেন না কাগজ ছুঁড়ে মেরেছেন, এটা অনৈতিক। তাহলে 2005-এ কাগজ ছুঁড়ে কে মেরেছিল স্পিকারের মুখে? একটু মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন। বিধানসভা ভাঙচুর হয়েছিল কার নেতৃত্বে? জিজ্ঞেস করুন। কিছুদিন আগে সংসদে আমরা দেখলাম যে মহুয়া মিত্র কাগজ ছুঁড়ে মারলো কার নেতৃত্বে? কোন পার্টি ছিল তারা? তো আজকে যে গণতন্ত্র, যে উনি নিয়মের কথা বলছেন, যে আইনের কথা বলছেন, সেটা তো সবার আগে ভেঙে প্রমাণ করে দিয়েছেন উনি যে আমরা এই গণতন্ত্র আইন মানি না। উনি কাদের শেখাবেন? উনার কাছ থেকে কারা পাঠ নেবে? তো স্বভাবতই উনি কি করেছেন আর উনি কি বলছেন, মানুষ একদম, উনি যে কতটা সত্যবাদী আর কতটা মিথ্যেবাদী, কতটা মেকি আর কতটা অভিনেতা, সেটা কিন্তু একদম মানুষ তার ব্যবহার, তার বিগত দিনের তার কাজকর্ম থেকেই মানুষ পরিষ্কার দেখতে পাচ্ছে। বিধানসভা এমন একটা জায়গা যেখান থেকে রাজ্যের বিভিন্ন বড় বড় ডিসিশন নেওয়া হয়, সেখানে দেখা যাচ্ছে যে বিরোধী দলের যে বিধায়করা তাদের ওপর হামলা হয়েছে। শঙ্করবাবু তিনি হসপিটালে ভর্তি, বঙ্কিমবাবু অসুস্থ, অগ্নিমিত্রাদিকেও আমরা দেখেছি হসপিটালে ভর্তি। বিধানসভার মতো জায়গায় যদি মানুষ সুরক্ষিত না থাকে তাহলে বাইরের সাধারণ মানুষ তারা সুরক্ষা কি করে আশা করবে? দেখুন, বিধানসভায় মানুষ তো সুরক্ষিত নয়। এর আগে আমরা যেটা দেখেছিলাম যে যারা সরকারে আছে তাদের সিকিউরিটি নিয়ে ঢুকতে দেওয়া হয়, কিন্তু যারা বিরোধী পক্ষ আছে তাদের সিকিউরিটি ওখানে অ্যালাউ নেই। সেটাও কিন্তু কোর্টে গিয়ে সিকিউরিটি বন্ধ করার, কেবলমাত্র মুখ্যমন্ত্রী ছাড়া বাকিদের সিকিউরিটি ঢুকবে না সে ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এখানেও আমরা ওরার গল্প। তো এখানে আমরা তো বুঝতে পারলাম না এই 3 দিন বিধানসভা ওটা রাস্তায় হচ্ছে, রাস্তায় বলছে মোদি চোর, গদি চোর বলছে, না ওটা মানে বিধানসভায় বলছে। এবং তার আগের দিনে যে 3 জন বিধায়ক অসুস্থ হয়েছে, উনি বলছেন কাগজ ছেঁড়ার জন্য, তার আগের দিন কেন সাসপেন্ড করা হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে? তিনি তো সেনাবাহিনীর দিকে তিনি যেভাবে আঙুল তুলেছিলেন, যে অন্যায় করেছেন, যে অবিচার করেছেন, দেশের প্রতি যে অনাস্থা দেখিয়েছেন, তার বিরুদ্ধে বলেছিলেন, তাহলে তাকে কেন সাসপেন্ড করা হলো? তো স্বভাবতই এই সরকারের কাছে না কেউ বাড়িতে সুরক্ষিত, না সে শিক্ষা কেন্দ্রে সুরক্ষিত, না সে কলেজে সুরক্ষিত, না সে বাজারে সুরক্ষিত, না সে বিধানসভায় সুরক্ষিত। এই পশ্চিমবঙ্গের মানুষ কোথাও সুরক্ষিত নেই। যতদিন পর্যন্ত মমতা ব্যানার্জির রাজত্ব চলবে ততদিন পর্যন্ত সাধারণ মানুষ অসুরক্ষিতই থাকবে, এবং তার দায় এই সরকারের, তার ব্যবস্থার এবং তার অত্যাচার, তার প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তার প্রতারণার জন্য। শেষ প্রশ্ন, দ্য বেঙ্গল ফাইলস আমরা দেখেছি সেটা ব্যান করার জন্য বুদ্ধিজীবীরা রাস্তায় নেমেছে, বিভিন্নভাবে প্রতিবাদ হয়েছে, সেটা 5 তারিখ রিলিজ করেছে, কিন্তু বাংলায় কোনো হল পায়নি। তাহলে বাংলার মানুষের কি সেই পুরনো ইতিহাস জানার অধিকারটা নেই? দেখুন, বাংলার পুরনো ইতিহাস মানুষ জানবে। এইভাবে ব্যান ওনারা অ্যাকচুয়ালি করতে পারেন না, কারণ সেন্সর বোর্ড এটাকে বন্ধ করেননি। তো স্বভাবতই আমরা জানি না
যে আমাদের ইতিহাস বলতে আমরা যা বুঝি যে পুরোনো দিনের যে ঘটনা ঘটে গেছে সেটাই তো ইতিহাস। কেন মানুষ জানবে না? এটা তো জানার অধিকার সবার রয়েছে। আর কিছু বুদ্ধিজীবী, মানে যারা কেউ রেপ হলে তখন বুদ্ধিজীবীদের দেখা যায় না, ভাতাজীবী বলুন, পরজীবী বলুন, টাকা লোভী বলুন, এই বুদ্ধিজীবী কথাটা বলবেন না। কারণ বুদ্ধিজীবীরা কোথায়? যখন কসবা কাণ্ড হচ্ছে, যখন অভয়া কাণ্ড হচ্ছে, যখন অন্যান্য ঘটনা ঘটছে, তখন বুদ্ধিজীবীরা মরে গেছে। এখন হঠাৎ জেগে উঠেছে এই এই বেঙ্গল ফাইলস নিয়ে। কেন? আমরা অতীতের ইতিহাসটা জানতে চাই, আমরা অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই। কেন ক্যালকাটা কিলিংস হয়েছিল? কেন আমরা একসাথে মিলে থাকতে পারছি না? যারা আগে, যারা এখানে ভারতকে নিজের দেশ বলে যে মুসলিমরা এখানে থেকে গেছে, এবং যারা আমরা একসাথে থাকতে পারি, তো তারা আমরা একত্রিত নয় কেন? কেন হতে পারিনি? কাদের জন্য পারিনি? কি কারণে পারিনি? আমরা তো অতীতটা দেখেই আজকে শিক্ষাটা নেব। সেই শিক্ষাটা কেন নিতে দেবে না? যখন কাশ্মীরে হিন্দুদের মারা হয়েছিল, সেটাও যেরকম আমাদের জানার দরকার, সেটাও একটা ইতিহাস, সেরকম আজকে বাংলায় ক্যালকাটা কিলিংস কেন হয়েছিল, সেখানে কারা কারা রক্ষা করেছিল, সেটাও আমাদের জানার প্রয়োজনীয়তা আছে, এবং এটাও একটা ইতিহাস। আমরা দেখেছি এই ইতিহাসকে বিকৃত করে বারবার করে এই কংগ্রেস, এই সিপিএম, বর্তমান তৃণমূল মানুষের সত্যিকারের ইতিহাসটাকে ভুলিয়ে দিতে চায়। কিন্তু এইভাবে প্রকৃত ইতিহাসকে ভোলানো যায় না। কারণ যত বাধা দেবে মানুষের কিউরিসিটি তত বাড়বে, এবং আগামী দিন এই বেঙ্গল ফাইলস মানুষ দেখবে, আমরাও দেখব। সবাইকে আহ্বান করব, আপনারা বেঙ্গল ফাইলস দেখুন। কারণ মোদিজি যেভাবে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মাধ্যমে যেভাবে সুযোগ করে দিয়েছে আপনাদের সমস্ত জিনিস, পৃথিবীর সবকিছু জানার জন্য হাতের মুঠোয়, আপনারা সেইভাবে বেঙ্গল ফাইলস দেখুন এবং সঠিক বিষয়টা জানুন, এবং সেইভাবেই মানুষকে উত্তর দিন, নিজেকে প্রস্তুত করুন। অসংখ্য ধন্যবাদ।